হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরণ্যক একাডেমি। সায়েন্সের এই সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সজল স্যার আজকের এই পঞ্চম ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি পরিপাকতন্ত্রের উপর একটি কমপ্লিট ভিডিও। এই আলোচনাতে আমি 20টি প্রশ্ন, বেসিক্যালি 22টি প্রশ্ন বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি এই 22টি প্রশ্নের ডিটেলস আনসার করব এবং আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর মাধ্যমে পরিপাকতন্ত্র সংক্রান্ত যত প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসে, শুধু আবার প্রাইমারি টেট নয়, আরও অন্যান্য যে কোনো পরীক্ষাতে এই জায়গা থেকে যে প্রশ্ন আসে তা যেন কাভার করা যায়। বিশেষ করে সিটেট বেসড যে প্রশ্নগুলো হয় পেপার 2তে, সেটাও আমি এখানে মাথায় রেখেই সেটটি বানিয়েছি। তো চলো শুরু করা যাক। পরিপাকতন্ত্র। প্রথম প্রশ্নে বলেছে, মানবদেহের কোন অঙ্গগুলি ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে যুক্ত? 1 ফুসফুস ও শ্বাসনালী, 2 হৃৎপিণ্ড ও ধমনী, 3 পাকস্থলী ও অন্ত্র, 4 কিডনি এবং মূত্রথলি। তো খুব সহজভাবেই আমরা বলতে পারি উত্তর হবে পাকস্থলী এবং অন্ত্র। আমরা সকলেই জানি পাকস্থলী এবং অন্ত্র এটি আমাদের পরিপাকতন্ত্রের অংশ, ডাইজেস্টিভ সিস্টেমের অংশ। এগুলো আমাদের খাবার হজম করতে সাহায্য করে। ফুসফুস এবং শ্বাসনালীর কথা যদি বলি আমি, এরা মূলত শ্বসনতন্ত্র বা শ্বাসতন্ত্র এর সঙ্গে যুক্ত। হৃৎপিণ্ড বা ধমনী এরা তো সংবহন তন্ত্রের সঙ্গে যুক্ত, রক্ত সংবহনে সাহায্য করে সংবহন তন্ত্র। আর কিডনি বা মূত্রথলি এটা মূলত রেচন তন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। কিডনি মূত্র উৎপাদন করে, রক্ত পরিশোধন করে, আর মূত্রথলিতে সেই মূত্র এসে জমা হয়। পরের প্রশ্নে, পরিপাক হওয়ার পর খাদ্যের উপকারী পদার্থ কোথায় শোষিত হয়? পাকস্থলীর প্রাচীরে, ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে, বৃহদন্ত্রের প্রাচীরে, নাকি যকৃতে? দেখো, যখন আমরা খাবার খাই, আমরা তো মুখ গহ্বরে প্রথম খাবারটা গ্রহণ করি এবং সেটা আমাদের খাদ্যনালী দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে। এবারে যখন খাদ্যটা ধীরে ধীরে হয়ে, তখন খাদ্যের মধ্যে বিভিন্ন উৎসেচক এসে যোগ হয়, অ্যাসিড এসে যোগ হয়, পাকস্থলীতে অ্যাসিড যোগ হয়, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই অ্যাসিডগুলো বা এনজাইমগুলো যুক্ত হতে হতে খাবারটা ক্রমশ ভাঙতে শুরু করে। ভেঙে 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 তার সবচেয়ে সরলতম গঠনে যখন পৌঁছায়, সেই সরলতম গঠনযুক্ত খাবারটিকে এবারে শরীরের মধ্যে তো শোষণ করতে হবে। ও তো একটা নল বেয়ে ক্রমশ চলে যাচ্ছে কার দিকে? এনাসের দিকে, বায়ুছিদ্রের দিকে চলে যাচ্ছে। তো সেই খাবারটাকে আমাকে শরীরের কোষের মধ্যে অ্যাবজর্ব করতে হবে। এই প্রক্রিয়াটা কোথায় ঘটে? এই প্রক্রিয়াটি ঘটে ক্ষুদ্রান্তের প্রাচীরে। তাই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্ষুদ্রান্তের প্রাচীরে এই প্রক্রিয়াটি ঘটে। এই প্রক্রিয়াটি ঘটে যার মাধ্যমে, সেটি হচ্ছে ভিলাই। এটা আঙ্গুলের মতন একটা দেখতে, অনেকগুলো আঙ্গুল যেমন ওই তোমার ছাদ থেকে ঝুলে আছে, এরকম একটা গঠন। এই ভিল্লি কি করে মূলত? না, পুষ্টি রসকে শোষণ করে। আর কেন এগুলো ফিঙ্গার লাইক হয়? কারণ হচ্ছে যাতে ক্ষেত্রফলটা বেশি হয়, যাতে বেশি সংখ্যক খাবারের সংস্পর্শে তল আসতে পারে এবং বেশি সংখ্যক পুষ্টির রস শরীরে শোষিত হয়। তাই জন্য আমরা এখানে ভিল্লি স্ট্রাকচার দেখতে পাই। এছাড়াও পাকস্থলীর প্রাচীর থেকে মূলত প্রোটিন পরিপাকের জন্য কিছু এনজাইম এবং কিছু অ্যাসিড রিলিজ হয়। অ্যাসিড প্লাস এনজাইম রিলিজ হয়, নির্গত হয়, শোষিত হয় না। বৃহদন্তের প্রাচীরেও তাই। এখানেও কিছু জিনিস শোষিত হয়, সেটা হচ্ছে জল আর কিছু লবণ, কিছু খনিজ লবণ, গুরুত্বপূর্ণ খনিজ লবণ কিছু রয়েছে, যেটা খাদ্যের মাধ্যমে যখন চলে যায় তখন সেটা বৃহদন্ত্রের প্রাচীরে জমা হয়, শোষিত হয়। আর যকৃৎ মূলত তার কাজ হচ্ছে পিত্ত রস নির্গমন করা, পিত্ত রস নিঃসরণ করে। আর এই পিত্ত রস মূলত আমাদের ফ্যাট পরিপাকে সাহায্য করে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে।
পরে রয়েছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকে কোন এনজাইম নিঃসৃত হয়। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড মানে হচ্ছে কি আমাদের অন্ত্র, ভিতরের যে গ্রন্থি রয়েছে, অন্ত্রের গ্রন্থি, সেখান থেকে কোন এনজাইম রিলিজ হয়। ইরেপশন, কাইমোট্রিপসিন, টাইলিন নাকি পেপসিন। সঠিক উত্তর হবে ইরেপসিন। ইরেপসিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বাকিগুলো কোথা থেকে রিলিজ করে। কাইমোট্রিপসিন রিলিজ করে অগ্নাশয় থেকে। যাকে আমরা বলি প্যানক্রিয়াস। টাইলিন রিলিজ করে মুখগহ্বরে, লালার সঙ্গে এটি মিশ্রিত হয়, লালার সাথে। মুখগহ্বরে নিঃসৃত হয়। আর রইল পরে পেপসিন নিঃসৃত হয় পাকস্থলী থেকে। পাকস্থলী, ঠিক। পরের প্রশ্ন, নিচের বক্তব্যগুলি বিবেচনা করো এবং সঠিক বক্তব্য চিহ্নিত করো। এখানে একটু অপশনগুলো ওভারল্যাপ করে গেছে স্পেসের কারণে। প্রথম স্টেটমেন্ট বলেছে স্মল ইন্টেস্টাইন হাইলি কয়েলড অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন এর চেয়ে ছোট। হাইলি কয়েল মানে অনেকগুলো প্যাঁচ যুক্ত হয়, হ্যাঁ অবশ্যই অনেক প্যাঁচ যুক্ত হয়, এইটা ঠিক। এবং লার্জ ইন্টেস্টাইনের থেকে ছোট, না এটি ভুল। লেন্থ যদি দেখি আমি, লেন্থ ওয়াইজ ক্ষুদ্র বৃহদন্ত্র, ক্ষুদ্র বা ক্ষুদ্রান্ত যাকে বলি আমরা, সেটা কিন্তু বড়, কিন্তু আবার প্রস্থের দিক থেকে বৃহদন্ত্র বড়। মানে আমি যদি ডায়াগ্রাম ড্র করি খানিকটা এরম ধরনের, দেখেই বুঝতে পারছো, এইটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর এইটা হচ্ছে বৃহদন্ত্র। দেখতেই পাচ্ছ যে বৃহদন্ত্র একটু মোটা ক্ষুদ্রান্তের থেকে, ওই জন্য ওকে লার্জ বলে। লার্জ ইন দ্য সেন্স সেটা মোটা, আর ক্ষুদ্রান্ত কিন্তু লম্বা বেশি কার থেকে, বৃহদন্ত্রের থেকে। তো এটা ভুল হয়ে গেল। স্মল ইন্টেস্টাইন লিভার অ্যান্ড প্যানক্রিয়াস থেকে সিক্রিয়েশন পায়। স্মল ইন্টেস্টাইন লিভার এবং প্যানক্রিয়াস থেকে সিক্রিয়েশন পায়, ঠিক এটা হতে পারে। লিভার হলো বৃহত্তম গ্ল্যান্ড, হ্যাঁ একদমই সঠিক। লিভার দেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড, সবচেয়ে বড় গ্রন্থি, এখান থেকে আলাদাভাবে প্রশ্ন আসে। এবং বাইল জুস নিঃসরণ করে, একদম সঠিক। প্যানক্রিয়াস্টিক জুস ফ্যাটকে সিম্পলিয়ার ফর্মে পরিবর্তন করে। প্যানক্রিয়াটিক জুস ফ্যাটকে সিম্পলিয়ার ফর্মে পরিবর্তন করতে সাহায্য করে, হ্যাঁ এটাও ঠিক। তাহলে বি, সি এবং ডি এই তিনটে অপশন ঠিক। এবার আমাকে দেখতে হবে যে কোথায় এই তিনটে রয়েছে। এ এবং বি, এ তো আগেই ভুল, তাহলে যেখানে যেখানে এ আছে সেগুলোকে আমি আগেই বাদ দিয়ে দেবো। তাহলে প্রথম অপশনটা ভুল হয়ে গেল, সি অপশন ভুল হয়ে গেল, ডি অপশন ভুল হয়ে গেল, রইল পরে একটি অপশন বি। তাহলে বি হবে ঠিক, বি এবং সি। এবং এটা আমরা দেখলাম যে হ্যাঁ এটা হয় আর কি, এখানে যে স্টেটমেন্ট বলা আছে তাতে এটা সঠিক। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডাইজেস্টিভ সিস্টেমের অঙ্গ নয়। ইসোফেগাস, স্টোমাক, লিভার নাকি স্মল ইন্টেস্টাইন। ইসোফেগাস, স্টোমাক, লিভার, স্মল ইন্টেস্টাইন কোনটা ডাইজেস্টিভ সিস্টেমের অংশ নয়। দেখো সবকটাই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কিন্তু আমাদের পরিপাকতন্ত্র সাহায্য করে, কিন্তু একমাত্র লিভার যেটা সরাসরি খাদ্যের সঙ্গে সংস্পর্শে আসে না। খাবার যখন আমাদের মুখগহ্বর থেকে ক্রমশ নিচের দিকে নেমে যায়, পেটের মধ্যে দিয়ে যায় এবং সেটা পায়ুছিদ্রে গিয়ে পড়ে এবং তারপরে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, তার মাঝখানে তাকে ভাঙা হয় বিভিন্ন এনজাইম বা উৎসেচকের সাহায্যে, তারপরে তার অ্যাসিমিলেশন হয়, তাকে অ্যাবজর্ব করা হয় বডিতে। এই সমস্ত প্রক্রিয়া যখন ঘটে তখন খাবারের সঙ্গে সরাসরি সংযোগ থাকে কাদের, এই ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এদের থাকে, লিভারের থাকে না। লিভার থেকে একটি রস যেটাকে বলি আমরা পিত্তরস, সেই পিত্তরস একটা নালী বেয়ে, বাইল ডাক্ট বলি আমরা, পিত্তনালী, সেটা দিয়ে এসে জমা হয়। তো সরাসরি কিন্তু খাবারের সঙ্গে লিভার এরকম বা যকৃতের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাই এটিকে আমরা ডাইরেক্ট ডাইজেস্টিভ সিস্টেমের অংশ বলবো না, এটাকে বলা হয়
এটাকে বলা হয় কি, সঠিক অপশান হবে এখানে সি, কারণ 9 বলেছে। এই লিভারটাকে বলা হয় অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, বা বাংলায় বলে আনুষাঙ্গিক পরিপাক গ্রন্থি। এই লিভারটাকে এই জন্যই আনুষাঙ্গিক পরিপাক গ্রন্থি বলে। স্মল ইন্টেস্টাইন কোন দুটি অঙ্গ থেকে সিক্রেশন গ্রহণ করে? আমরা একটু আগেই বললাম একটা স্টেটমেন্টে, স্মল ইন্টেস্টাইন লিভার থেকে এবং প্যানক্রিয়াস থেকে সিক্রেশন গ্রহণ করে। প্যানক্রিয়াস থেকে রস আসে, লিভার থেকে রস আসে, পিত্তরস, এবং সেটা কোথায় গিয়ে পড়ে? সেটা পড়ে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন এবারে কী করে? সেই রসগুলোকে ব্যবহার করে খাবারটাকে ভাঙে এবং তাকে শোষণ করে। স্মল ইন্টেস্টাইনে কিন্তু শোষণ হয় খাবারের। তো অপশন বি ইজ দ্য কারেক্ট। কিডনি এবং লিভার তো নয়, কারণ কিডনির কাজ হচ্ছে মূত্র তৈরি করা, মানে রক্ত পরিশোধন করা। স্টোমাক অ্যান্ড কিডনি তো হবেই না। প্যানক্রিয়াস অ্যান্ড লার্জ ইন্টেস্টিনে তার খাবার স্মল ইন্টেস্টিনে পরে যায়, সেটা তার পরের পার্ট। লার্জ ইন্টেস্টাইন থেকে কোনো রস স্মল ইন্টেস্টাইনে আসে না। তো অপশন ডি ইজ রং, একমাত্র অপশন বি ইজ কারেক্ট। পরের প্রশ্নে বলেছে বাইল জুস কোথায় সঞ্চিত থাকে? কোথায় বাইল জুস থাকে? অবশ্যই আমরা অনেকবার এটা আলোচনা করলাম। বাইল জুস থাকে আমাদের গল ব্লাডারে। দেখবে আমাদের অনেকের ক্ষেত্রেই একটু বয়স হলেই গল ব্লাডারে স্টোন হয়ে যায় এবং সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দিই। এটা কেটে বাদ দিয়ে দিই ঠিকই, কিন্তু এই গল ব্লাডারেই কিন্তু বাইল এসে জমা থাকে। এই বাইলকে পরে আমরা খাবার পরিপাকে সাহায্য করি। এই জন্য গল ব্লাডার কেটে বাদ দিয়ে দিলে শরীর থেকে আমরা পার্মানেন্টলি পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত একটা অঙ্গকে কেটে বাদ দিয়ে দিলাম। পরে আমাদের হজমের সমস্যা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের শরীরে দেখা দিতে পারে। গল ব্লাডারে বাইল জুস সঞ্চিত থাকে। ঠিক, আচ্ছা, পরের প্রশ্ন, প্রোটিন ডাইজেশন কোথায় শুরু হয়? দেখো, প্রথম ডাইজেশন শুরু হয় স্টোমাকে। মুখে শুরু হয় শর্করা ডাইজেশন, প্রথম শর্করা বা স্টার্চ। আর প্রোটিনের প্রথম ডাইজেশন শুরু হয় কোথায়? স্টোমাকে। ঠিক আছে, স্টোমাকে কি করে? স্টোমাকে রয়েছে পেপসিন। এর সঠিক উত্তর হচ্ছে বি, স্টোমাকে রয়েছে পেপসিন। এই পেপসিন যে উৎসেচক এনজাইম, এটি কি করে? এটি কিন্তু প্রোটিনকে ভাঙতে শুরু করে এবং তার সরলতম গঠন। পেপসিন কি করে? পেপসিন এর কাজ হচ্ছে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করা। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সরলতম গঠন। ঠিক, কোন অঙ্গটি দেহের বৃহত্তম গ্ল্যান্ড? একটু আগে আলোচনা করলাম, দেহের বৃহত্তম গ্ল্যান্ড হচ্ছে লিভার। লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। ঠিক আছে, মনে রাখবে প্যানক্রিয়াস বা অগ্নাশয় এটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম। সবচেয়ে বেশি বড় তো লিভার, দ্বিতীয় বৃহত্তম কে? না, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে প্যানক্রিয়াস, আর এটিকেই বলা হয় মিশ্র গ্রন্থি। এটি কিন্তু এক ধরনের মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। ঠিক, তাহলে তোমার যদি প্রশ্ন করে যে পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত মিশ্র গ্রন্থি কোনটি, তুমি না অ্যান্সার করবে প্যানক্রিয়াস। পরের প্রশ্ন বলেছে যে নিচের কোনটি স্মল ইন্টেস্টাইনের প্রধান কাজ? স্মল ইন্টেস্টাইনের প্রধান কাজ হচ্ছে অ্যাবজর্পশন করা। আর আমি একটু আগে বললাম যে ভিলাইয়ের মাধ্যমে সে অ্যাবজর্ব করে। বাইল উৎপাদন তো করে নাও, মানে পিত্তরস, আর HCl উৎপাদন তো করে না, এটা পাকস্থলী করে, স্টোমাকে হয়। মল সঞ্চয় করে না, তাহলে ডাইজেস্টিভ ফুডের নিউট্রিয়েন্টস অ্যাবজর্ভ শোষণ করে, শরীরের কোষের মধ্যে নেয়। এই কাজটা করে কি? স্মল ইন্টেস্টাইন। আর আমি একটু আগে বললাম যে লার্জ ইন্টেস্টাইন কিছু কিছু খনিজ লবণ এবং জল শোষণ করে শরীরের মধ্যে। আচ্ছা, বাইল করে যকৃৎ, এটা করে পাকস্থলী। পরের প্রশ্নে বলেছে হার্বিভোরাস এর স্মল ইন্টেস্টাইন কার্নিভোরাস এর তুলনায় দীর্ঘ হয়। এটা এখানে উঠেনি, দীর্ঘ হয়।
কারণ কেন দীর্ঘ হয়? দেখো, হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী, আর কার্নিভোরাস মানে হচ্ছে যারা সব রকম মানে মাংসাশী প্রাণী বেশি করে, ঠিক আছে? তো এইটুকু মনে রাখবে যে উদ্ভিদ জাতীয় খাবার তাতে কিন্তু প্রচুর সেলুলোজ থাকে। দেখো, হার্বিভোরাস মানে কি বললাম, যারা হচ্ছে কি তৃণভোজী। তাহলে তৃণভোজী কি সবুজ ঘাসপালা খাচ্ছে, সেই তৃণভোজী যে ভোজীদের যে ঘাস বা সবুজ যে খাবার রয়েছে, সবুজ উদ্ভিদ রয়েছে, সেই সবুজ উদ্ভিদে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। ভোজী প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, তো সেই সেলুলোজকে হজম করা কিন্তু অনেক কঠিন। সেই জন্য আমাকে অনেক লম্বা স্মল ইন্টেস্টাইন করতে হয়, যাতে অল্প 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 করে সেটা শোষিত হতে হতে পাচিত হতে হতে কিন্তু যায়, এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আমরা ওখান থেকে কালেক্ট করতে পারি। যত সময় ধরে এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকবে তত বেশি পরিমাণে খাবার অ্যাবজর্ব হবে। যাতে বেশি করে অ্যাবজর্ব করতে পারি, ওর জন্য বেশি সময় ধরে আমাকে স্মল ইন্টেস্টাইন রাখতে হবে। এর একমাত্র উপায় হচ্ছে স্মল ইন্টেস্টাইনটিকে অনেক লম্বা করতে হবে। এই জন্য হার্বিভোরাসদের স্মল ইন্টেস্টাইন আমাদের কার্নিভোরাসের তুলনায় কিন্তু দীর্ঘ হয়, বড় হয়। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রোটিন তো নেই, ফ্যাট তো নেই, মিট তো হয় না। হার্বিভোরাসের মধ্যে যে সবুজ উদ্ভিদ তারা খায়, সেখানে মূলত থাকে সেলুলোজ। ঠিক। পরের প্রশ্ন, লালারসে কোন এনজাইম থাকে? অপশন এ পেপসিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি স্যালাইভারি অ্যামাইলেজ বা টাইলিন, এবং অপশন ডি হচ্ছে লাইপেজ। অবশ্যই অপশন সি স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা আমরা টাইলিন বলি। ঠিক আছে, এটি মানুষের লালারসে পাওয়া যায়, আমরা একটুকে দেখলাম, এবং এইটি থেকেই প্রথম শর্করার পাচন শুরু হয়। এর কাজ হচ্ছে স্টার্চ জাতীয় খাবারকে মল্টেজে পরিণত করা। স্টার্চ থেকে মল্টেজ বা মল্টোজ যা বলতে পারো, মল্টোজ এ রূপান্তর করে, কি করে? স্যালাইভারি গ্ল্যান্ড। আচ্ছা, পেপসিন তো বললাম প্রোটিনকে ভাঙে, লাইপেজ এরও কাজ তাই। মানুষের দেহে, পরের প্রশ্ন, মানুষের দেহে খাদ্যনালীর মোট দৈর্ঘ্য প্রায় কত? 9 মিটার। একদম ডেফিনেট আনসার, 9 মিটার। ঠিক আছে, মানুষের আমাদের যে পরিপাক নালী, খাদ্যনালী, সেটা মোটামুটি মুখ থেকে পাই পর্যন্ত, পৌষ্টিক নালী যেটা মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত। এখানে খাদ্যনালী বলেছে, এটা অ্যাকচুয়ালি পরিপাক নালী, মানে পুরোটা আমি বলবো পরিপাক নালী। তো পরিপাক নালী দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এটি প্রায় 30 ফুটের কাছাকাছি। মাথায় রাখবে, অনেক সময় ফুটও আমাকে জানতে চাইতে পারে। 30 ফুটের কাছাকাছি। ঠিক। বাকি তো অপশন দেখে কোনো লাভ নেই, দেখুন একটা সিঙ্গেল অপশন, এটি ঠিক হতে হবে। পরের প্রশ্নে বলেছে পেরিস্টলসিস কি? পেরিস্টলসিস হচ্ছে এই যে আমরা যখন খাবার খাই মুখে, সেই খাবারটা তো আমাদের খাদ্যনালীর মধ্য দিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে। তো যে পদ্ধতিতে নেমে আসে, কিভাবে হয় না, একটা পাইপের মধ্যে খাবার যাচ্ছে, এবার সেই পাইপের খাবারের ঠিক ওপরে আমি একটু চাপ দিলাম, তাহলে কি খাবারটা নিচে নেমে আসবে। এভাবে ক্রমশ সংকুচিত হতে থাকে এই নলটা, নলটা সংকুচিত হয় এবং সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত, এইভাবে হতে হতে খাবারটা নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, এই যদি একটা নল হয়, এই নলের এখানে খাবার রয়েছে, তো এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে, তাহলে এই খাবারটা একটু নিচে নেমে আসবে। আবার যখন নিচে নেমে এলো, তখন যখন এখানে চলে এলো, তখন এই পোর্শনটা সংকুচিত হবে, এই পোর্শনটা আবার প্রসারিত, এই পোর্শনটা আবার প্রসারিত হয়ে যাবে। তো সংকোচন প্রসারণের মাধ্যমে যে খাবার খাদ্যনালীর মধ্য দিয়ে যায়, তাকে বলা হয় পেরিস্টলসিস। তার মানে খাদ্যনালীর পেশির ছন্দবদ্ধ সংকোচন এবং প্রসারণকে বলবো পেরিস্টলসিস। এনজাইমের নিঃসরণ মানে পেরিস্টলসিস নয়, খাদ্যের শোষণ মানে অ্যাবজর্পশন পেরিস্টলসিস নয়, খাদ্যের রাসায়নিক পরিবর্তন পেরিস্টলসিস নয়। ঠিক আছে, পিত্তরসে কোন এনজাইম থাকে? পিত্তরসে থাকে, আচ্ছা, অপশন ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, কোনোটাই থাকে না। পিত্তরসে কোনো পাচক এনজাইম থাকেই না। পিত্তরস হচ্ছে কি, এটা এটা কি বলবো, এটা সল্ট। পিত্ত তো যেটা আমরা বাইল বলি, সেটা অ্যাকচুয়ালি একটা সল্ট, যেটা ফ্যাটকে
ক্ষুদ্র 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 কণায় ভেঙে যেতে সাহায্য করে। ফ্যাটকে সে ভাঙে না, সে ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, এতে কোনো এনজাইম নেই যে সে এসে ফ্যাটকে ভাঙবে বা প্রোটিনকে ভাঙবে বা স্টার্চকে ভাঙবে। এই বাইল বা পাচকের মধ্যে মানে পিত্তরসের মধ্যে বাইল সল্ট থাকে, পিত্ত লবণ থাকে, যেটা ফ্যাটকে ইমালসিফাই করে। খুব ইম্পর্ট্যান্ট, পিত্তরসে থাকে কে? পিত্ত লবণ। এর কাজ হচ্ছে ফ্যাট ইমালসিফিকেশন ঘটানো। ইমালসিফাই করে। ঠিক আছে, ওকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে দ্রবীভূত হতে সাহায্য করে। আমাদের যে খাদ্য রস রয়েছে সেই খাদ্য রসে কোষের যে সাইটোপ্লাজম রয়েছে সেখানে দ্রবীভূত হতে সাহায্য করে। ফ্যাট ইমালসিফিকেশনে সাহায্য করে। এই ইমালসিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ। ঠিক, পরের প্রশ্ন বলেছে অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? আমি একটু আগে বললাম অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, যেটি আমাদের সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড, দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। ঠিক, আচ্ছা, এটি তো অবশ্যই এই অগ্নাশয় অবশ্যই এনজাইম নিঃসরণ করে। এছাড়াও ইনসুলিন মনে রাখতে হবে, ইনসুলিন আর গ্লুকাগন এটাও কিন্তু অগ্নাশয় থেকেই নিঃসৃত হয়। গ্লুকাগন এবং ইনসুলিন এটাও কিন্তু তোমার এই হরমোন দুটো অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, এই জন্য কি আমরা মিশ্র গ্রন্থি বলে থাকি। প্রোটিনের পরিপাকের শেষ উপাদান কি? আমি একটু বললাম প্রোটিন সর্বশেষ ভাঙতে ভাঙতে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। দেখো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, সেই কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা যা আমি অপশনের ভিত্তিতে আলোচনা করে দিচ্ছি সেগুলো থেকেই প্রশ্ন বারবার ফিরে ফিরে আসে। প্রোটিনের পরিপাকের শেষ উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ তো নয়, ফ্যাটি অ্যাসিড নয়, গ্লিসারল নয়। ঠিক আছে, ওকে। এই গ্লুকোজটা হচ্ছে যখন শর্করাকে ভাঙি আমরা, শর্করা জাতীয় খাবারকে যখন ভাঙি আমরা সেটি থেকে গ্লুকোজ তৈরি হয়। শর্করা জাতীয় খাবার ক্রমশ ভাঙতে ভাঙতে শেষে গ্লুকোজে রূপান্তরিত হয়। ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল দুটোই হচ্ছে ফ্যাট জাতীয় খাবার থেকে আসে। ফ্যাটকে যখন আমরা ভাঙি, ফ্যাটকে ভাঙতে ভাঙতে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়। পরে প্রশ্ন বলেছে স্টার্চের পরিপাকের শেষ উপাদান প্রধানত কি? একটু আমি বললাম স্টার্চ সবশেষে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। স্টার্চ মানে শর্করা, তো এর সঠিক উত্তর হবে গ্লুকোজ। অপশন একই রয়েছে, আমি এটা আগেই বললাম অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে আসবে, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল ফ্যাট থেকে আসবে। 19 বৃহদন্ত্রের প্রধান কাজ কি? অবশ্যই জল এবং কিছু লবণ শোষণ করা, অলরেডি আমি বলে ফেলেছি। আচ্ছা, মানুষের 4 ধরনের দাঁত সামনের দিকে থাকে, পিছনের দিক থেকে ক্রমানুসারে কি কি আছে? সামনের দিক থেকে পিছনের দিকে পরপর যদি চাই আমরা, মানুষের দাঁত কি করে? মানুষের দাঁত হচ্ছে চেবোতে সাহায্য করে। আমাদের খাদ্য পরিপাকের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের দাঁত। দাঁত দিয়ে আমরা এই শক্ত খাবারগুলোকে ছিঁড়ে খাই এবং তাকে আমরা চিবিয়ে তাকে আমি পরিপাকযোগ্য করে তুলি। একদম শক্ত খাবার গিলে ফেললে সেটা পরিপাক হয় না, তাকে ভেঙে দিতে হয় যাতে এনজাইমগুলো এসে অনেক ভালোভাবে ওর সাথে মিশতে পারে, ওকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে ফেলতে পারে। তো কোন অর্ডারটা হচ্ছে একদম সঠিক? এখানে সঠিক অর্ডার হচ্ছে ইনসিজার, প্রথমে ইনসিজার, তারপরে ক্যানাইন, তারপরে প্রিমোলার, তারপরে মোলার। সামনের দিক থেকে পিছনের দিকে, মানে এই যদি চোয়াল হয় এই সামনে থেকে ক্রমশ তুমি চলে যাচ্ছ পিছনের দিকে, 1 2 3 4 মানে এইভাবে চলে যাচ্ছ। ঠিক আছে, সামনের দিক থেকে পিছনের দিকে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন বলেছে ভিলাই এর প্রধান কাজ কি? আমি একটু আগে বললাম ভিলাই থাকে কোথায়? ভিলাই থাকে স্মল ইন্টেস্টাইনে। তো খাদ্য শোষণের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এর প্রধান কাজ। ঠিক, এটি হচ্ছে যে আঙুলের মতন বললাম যে ফিঙ্গার লাইক প্রজেকশন, আঙুলের মতন অভিক্ষেপ তৈরি করে, যেটি শোষণের যে ক্ষেত্রফল সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ঘাস খাওয়া প্রাণীদের ক্ষেত্রে রুমেন কি? দেখো, রুমেন হচ্ছে পাকস্থলীর প্রথম এবং সবচেয়ে বড় প্রকোষ্ঠ। পাকস্থলীর মধ্যে যে প্রকোষ্ঠ রয়েছে সেই সবচেয়ে বড় এবং প্রথম প্রকোষ্ঠ হচ্ছে ঘাস খাওয়া প্রাণীদের ক্ষেত্রে রুমেন। আমাদের প্রাণীদের দেহে
মানে আমরা বলছি যারা যারা হচ্ছে ঘাস খায়, মানে ধরো গরু, ছাগল ইত্যাদি, এই সমস্ত প্রাণীদের দেখে মোট 4টি আমি প্রকোষ্ঠ দেখতে পাবো। পাকস্থলীর মধ্যে মোট 4টি প্রকোষ্ঠ দেখতে পাবো। তার মধ্যে সবচেয়ে বড় যেটা এবং প্রথম প্রকোষ্ঠ যেটা, সেটা হচ্ছে রুমেন। ঠিক আছে। মানব পৌষ্টিক নালীতে খাদ্যের সঠিক গতিপথ কোনটি? মানে আমরা খাবার যে গ্রহণ করি, কোন পথে খাবারটা ক্রমশ যায়? এটা খুবই মানে বেসিক কোশ্চেন, এটা আমাদের জানতেই হবে। সেটা হচ্ছে খাবার আমরা প্রথমে খাই মুখগহ্বরে। মুখগহ্বরে, আচ্ছা, সবই মুখগহ্বর রয়েছে। তারপরে সেটা কোথায় যায়? সেটা যায় গ্রাস নালীতে। আমাদের যে খাদ্য নালী, সেটা হচ্ছে গ্রাস নালী। তারপরে সেটি যায় পাকস্থলীতে, তারপর সেখান থেকে ক্ষুদ্রান্তে, তারপর সেখান থেকে বৃহদন্ত্রে, তারপরে মলাশয় এবং শেষে পায়ুতে, এবং তারপরে সেটি দেহের বাইরে চলে যায় অপাচ্য হিসেবে। অপশন বি ইজ দ্য কারেক্ট। খাবার প্রথমে খাই আমরা মুখ্য গহ্বরে, মুখের মধ্যে খাবার নিই, সেখানে লালারসের মাধ্যমে থাকা যে সমস্ত এনজাইম রয়েছে তারা সেটাকে ভাঙে, তারপরে সেখান থেকে খাদ্য নালীর মধ্য দিয়ে পেরিস্টলসিস পদ্ধতিতে সেটা চলে যায় কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীর পরে যায় ক্ষুদ্রান্ত্রে, যেখানে পিত্তরস এবং অগ্নাশয় রস এসে মিলিত হয়, দিয়ে সেখানে তার খাদ্যের শোষণ ঘটে। সেই শোষিত খাদ্যের বাকিটা চলে যায় বৃহদন্ত্রে, যেখানে মূলত জল এবং কিছু খনিজ লবণ শোষিত হয়। বাকি যেটা পড়ে রইল সেটা শরীরের ক্ষেত্রে বর্জ্য পদার্থ, তাই সেটা চলে যায় কোথায়? মলাশয়ে, এবং শেষে বায়ু দিয়ে শরীরের বাইরে নির্গত হয়। তো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। এই এতগুলো প্রশ্ন আমি কালেক্ট করেছিলাম। আমি দেখেছি যে মোটামুটি এই জায়গাগুলো থেকেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, পারলে নোট করে নিও। আর আমি আমার এই ক্লাসের যে পিডিএফ, সেটা আমাদের টেলিগ্রাম এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে শেয়ার করে দেবো। তোমরা তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে।